রমা দেবী তার দুই ছেলের একসঙ্গে বিয়ে দিয়ে দুই বৌমা লতিকা এবং প্রীতিকে বাড়িতে নিয়ে আসে। বড় বউ লতিকা খুবই ধনী পরিবারের মেয়ে ছিল, অন্যদিকে প্রীতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। শ্বশুরবাড়িতে আসার কয়েকদিন পর প্রথম রান্নার জন্য লতিকা এবং প্রীতি নিজেদের পছন্দ মতো বাজার করে নিয়ে আসে। আজকে তোমাদের দুজনের প্রথম রান্না, তোমরা নিজেদের খুশি মতো রান্না করতে পারো, কিন্তু এই বর্ষাকালে আমার খিচুড়ি খেতে বড্ড ইচ্ছা করছে। আজকে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তোমরা দুজনে আজকে আমাকে দুই রকম ভাবে স্পেশাল খিচুড়ি রান্না করে খাওয়াও, দেখি কে কত ভালো খিচুড়ি রান্না করতে পারে। কিন্তু মা, আমি তো আজকে আপনাদের জন্য অনেক ভালো ভালো ডিশ রান্না করব বলে ভেবেছি, আর আজকে যেহেতু আমাদের দুজনেরই প্রথম রান্নার পালা, তাই একটা গ্যাস ওভেনে আমরা কিভাবে দুজন মিলে রান্না করব। আচ্ছা বেশ, রান্নাঘরে চলো, আমি তোমাদের দুজনকে দুই রকমের রান্নার সামগ্রী দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের দুজনেরই রান্না করতে সুবিধা হবে আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। এই বলে রমা দেবী রান্নাঘরে গিয়ে লতিকাকে ইন্ডাকশনে রান্না করার পরামর্শ দেয় আর প্রীতিকে গ্যাস ওভেনে রান্না করতে বলে। কিন্তু লতিকা সেই ইন্ডাকশনটা জানালার দিকে রাখা থাকে, তাই লতিকা জানালা খুলতেই সামনের পুকুর থেকে ব্যাঙের ডাক শুনতে পায়। এ বাবা, কি ব্যাঙের ডাক আসছে! আমার তো এসব ব্যাঙ ট্যাং একদম পছন্দ নয়। ইস, ব্যাঙের গন্ধ বেরোচ্ছে, আমি এখানে কিছুতেই রান্না করতে পারবো না। এই যে প্রীতি, তুমি তো লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, তোমার কাছে এসব ব্যাঙের ডাক নিশ্চয়ই কোনো ব্যাপার নয়। তুমি এই জানালার ধারে এসে রান্না করো, আমার পক্ষে এখানে রান্না করা মোটেই সম্ভব নয়। লতিকা এরকম ভাবে প্রীতিকে অপমান করলে তার খুবই খারাপ লাগে, কিন্তু প্রীতি কিছু বলতে পারে না, কারণ রমা দেবীর অপছন্দ হওয়া সত্ত্বেও বাড়ির ছোট ছেলে অজিত জেদ করে প্রীতিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তাই প্রীতি সবকিছুই মুখ বুঝে সহ্য করে। আচ্ছা ঠিক আছে দিদি, আমার কোনো অসুবিধা নেই, তুমি আমার গ্যাস স্টোভে রান্না করো, কারণ জানালার ধারে সুইচ বোর্ড ছাড়া ইন্ডাকশনটা অন করা যাবে না। আমার ব্যাঙ নিয়ে কোনো অসুবিধা নেই, আর তাছাড়া বর্ষাকালে এরকম ব্যাঙ ডাকবে এটাই তো স্বাভাবিক। বাবা, তুমি আবার ইন্ডাকশনে রান্না করতে পারো? আমি তো ভাবলাম তুমি উনুন কিংবা গ্যাস ওভেন ছাড়া রান্না বান্না করতে জানো না। যাক গিয়ে, বাদ দাও। তবে শোনো, আমার বাপের বাড়ির ধারে পাশে কোথাও ব্যাঙ ট্যাং ছিল না। আমার এসব বর্ষাকালের পোকামাকড়, সাপ, ব্যাঙ একদম সহ্য হয় না, ডিসগাস্টিং। প্রীতি লতিকার অপমানে কান না দিয়ে নিজের মতো রান্না বান্না জোগাড় করতে শুরু করে। প্রীতি ঠিক করে আজকে সে কচু শাকের চচ্চড়ি, লাউ চিংড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট, পুঁই মিষ্টি ভাজা এবং শাপলা সর্ষে ও খিচুড়ি রান্না করবে। তাই সে নিজের রান্নার জন্য কচু শাক এবং পুঁই শাক কাটতে শুরু করে, যা দেখে লতিকা বলে, এ বাবা, তুমি এসব কি ডালপালা কাটছো? শ্বশুর বাড়ির সবাইকে প্রথম রান্নায় তুমি এসব ঘাস পাতা খাওয়াবে? চিকেন, মাটন এসব কিছু রান্না করছো না? মা খিচুড়ি খাবে বললো, তুমি মাকে এসব ডালপালা দিয়ে খিচুড়ি বানিয়ে দেবে? ছি! আরে না না দিদি, এসব তো শাক পাতা, এই বর্ষাকালে শাক পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি তো ইলিশ মাছ রান্না করছি, খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তুমি কি রান্না করছো? আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি এই শাক পাতা ছাড়া আর কি বা রান্না করতে পারবে? আমি তো আজকে কাশ্মীরি পোলাও, গন্ধরাজ চিকেন, রিয়াজি খাসি, চিকেন বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা, মটন ডাক বাংলো, বোরহানি, আর তার সাথে ফিরনিও থাকছে। লতিকা এত কিছু রান্না বান্না করবে শুনে প্রীতি খুবই অবাক হয়। আর হ্যাঁ, মা আমাকে খিচুড়ি বানাতে বলেছে, তাতে কি হয়েছে? শাশুড়ি মা বলেছে বলেই কি খিচুড়ি রান্না করতে হবে? আজকে আমার প্রথম রান্না, তাই আমি নিজের ইচ্ছা মতো খাবার রান্না করব। মা যখন আমার হাতের এত ভালো ভালো রান্না খেয়ে দেখবে, তখন এমনিতেই খিচুড়ির কথা ভুলে যাবে। আর তাছাড়া বর্ষাকালে এসব খিচুড়ি টিচুড়ি গরিবদের বাড়িতেই রান্না হয়, বড় লোকেরা কখনো খিচুড়ি রান্না করে খায় না। কোথায় বর্ষাকালে একটু জমিয়ে পোলাও বিরিয়ানি খাবে তা নয়, খিচুড়ি খাবে, যত সব ঢং। লতিকার কথা শেষ হওয়ার আগেই সেখানে তাদের একমাত্র দেওর রনি চলে আসে। আমি শুনলাম মা নাকি তোমাদেরকে খিচুড়ি রান্না করতে বলেছে। দেখো, আমি কিন্তু খিচুড়ি একদম পছন্দ করি না, তাই তোমরা খিচুড়ি রান্না করলেও আমার জন্য কিন্তু অন্য কোনো ভালো খাবার রান্না করো, আমি কিন্তু খিচুড়ি একদমই খাবো না বলে দিলাম। এমন সময় রনির নজর পড়ে প্রীতির কেটে রাখা সবজি এবং মাছের উপর, আর রনি একদমই সবজি বা মাছ খেতে পছন্দ করত না, তাই সে ছোট বৌদির রান্নার জোগাড় দেখে নাক মুখ সিটকাতে শুরু করে, যা দেখে লতিকা বলে,
আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? তোমার বড় বৌদি আছে তো। আমি অনেক ভালো ভালো রান্না করতে পারি। আজকে আমি কাশ্মীরি পোলাও, মটন, ডাক বাংলো, গন্ধরাজ চিকেন আরো অনেক কিছু রান্না করব। তুমি একটু অপেক্ষা করো কেমন? তোমার ছোট বৌদি মাছ আর শাক নিয়ে পড়ে আছে, ওর কথা বাদ দাও। আজকে আমি যা যা রান্না করব তুমি সেগুলোই খাবে। এই শুনে রনি খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় প্রীতি এবং লতিকা নিজেদের মতো রান্নাবান্না করতে শুরু করে। আসলে প্রীতি ভীষণই তাড়াতাড়ি রান্নাবান্না করতে পারত, তাই সে মাছ এবং শাকসবজি কেটে কড়াইতে দিয়ে দেয়। আর সেই শাক এবং মাছের গন্ধ রান্নাঘরে একেবারে ছড়িয়ে পড়ে। এমন সময় লতিকার স্বামী অনন্ত ইলিশ মাছের গন্ধ পেয়ে সেখানে আসে। বাহ লতিকা, তুমি পুঁইশাক দিয়ে ইলিশ মাছের ঘন্ট রান্না করেছো? উফ, অনেকদিন হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে পুঁইশাকের ঘন্ট খাইনি। দাও তো আমাকে একটু শাকের ঘন্টটা দাও, আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনন্তর কথা শুনে লতিকার খুবই রাগ হয়। অন্যদিকে প্রীতি তার রান্নার প্রশংসা শুনে অনন্তকে এক বাটি ইলিশ মাছ, শাকের ঘন্ট এবং শাপলা সর্ষে খেতে দেয়। দাদা, আপনি এগুলো খেয়ে বলুন কেমন খেতে হয়েছে। আসলে অনেকদিন বাদে আমি আবার এই বর্ষাকালে শাপলা সর্ষে রান্না করলাম। আজকে বাজারে টাটকা শাপলা পেলাম দেখে ভাবলাম আজকে শাপলা সর্ষে রান্না করব। চমৎকার রান্না করেছো বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। তুমি কিন্তু দুপুরবেলা তো এই রান্নাগুলো আমাকে বেশি করে দেবে কেমন? আর তোমার যদি মনে হয় তোমার রান্না বান্না কম হয়ে গেছে, তাহলে আমার জন্য আরো বেশি করে রান্না চাপিয়ে দাও। বর্ষাকালে শাপলা, ইলিশ এই সমস্ত খাবার না খেলে কি আর খেলাম বলো তো? আর লতিকা, তুমি বিরিয়ানি রান্না করতে থাকো, তোমার রান্না একেবারে দুপুরবেলা খেয়ে দেখবো। এই বলে অনন্ত সেখান থেকে চলে গেলে লতিকার খুবই রাগ হয়। ঠিক এমন সময় জোরে বৃষ্টিপাত শুরু হলে জানালা দিয়ে প্রীতির রান্নায় বৃষ্টির ছাট এসে পড়তে শুরু করে। তাই তখনই প্রীতি জানালাটা বন্ধ করে দেয়। অন্যদিকে লতিকা প্রীতির উপর রেগে বোম হয়ে থাকে। তাই সে লতিকাকে শায়েস্তা করার জন্য গরম তেলের মধ্যে অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে দেয়। আর সে চুপি চুপি রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। খুব শ্বশুরবাড়ির সবাইকে বর্ষাকালে শাকসবজি রান্না করে খাওয়ানোর শখ হয়েছে। ঢং দেখলে গা জ্বলে যায়। দেখো এবার কেমন মজা লাগে। এদিকে প্রীতি তখন খিচুড়ি রান্না করতে ব্যস্ত থাকে, কিন্তু হঠাৎ করে শুকনো লঙ্কা ঝাঁঝিয়ে গোটা রান্নাঘর ভরে যায়। তাই প্রীতি কাঁচতে শুরু করে, কিন্তু পুরো রান্নাঘরে ধোঁয়া এবং ঝাঁঝ ভর্তি হওয়ায় প্রীতি রান্নাঘর থেকে বেরোনোর মতো দরজাও খুঁজে পায় না। এমন সময় রমাদেবী রান্নাঘরে এসে উপস্থিত হয়, কিন্তু রান্নাঘরে এসে দেখে প্রীতি অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে। ছোট বৌমা, ও ছোট বৌমা, তোমার কি হলো? তাড়াতাড়ি চোখ খোলো, কি অবস্থা? নতুন বৌমা প্রথমবার রান্নাঘরে রান্নাবান্না করতে এসে একই কাণ্ড ঘটালো। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে? শিগগিরই একবার এখানে এসো, ছোট বৌমা অজ্ঞান হয়ে গেছে। ডাকাডাকি শুনে লতিকা সেখানে আসে, আর সে কিছুই না জানার ভান করতে থাকে। কিছুক্ষণের মধ্যে প্রীতির চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা হয়। দিদি, তুমি রান্নায় এত ঝাঁজ দিয়েছিলে কেন? এখনো পর্যন্ত আমার চোখটা জ্বলে যাচ্ছে। আর তুমি যদি রান্নায় ঝাঁজ দেবে তাহলে আমাকে আগে থেকে বলতে পারতে। আমি রান্নাঘরের দরজাও খুঁজে পাচ্ছিলাম না, তোমাকেও তো রান্নাঘরে দেখতে পেলাম না। প্রীতির কথা শুনে লতিকা ভয় পেয়ে যায়। তাই সে শাশুড়ি মায়ের সামনে মিথ্যা নাটক করতে শুরু করে। রান্না বান্না করতে গেলে একটু এরকম হয়, এতে এত নাটক করার কি আছে তোমার? আমি কড়াইতে তেল লঙ্কা দিয়ে একটু বাথরুমে গিয়েছিলাম। তোমার যদি বেশি ঝাঁজ লাগছিল তুমি একটু গ্যাসটা বন্ধ করে দিলেই পারতে। এভাবে আমার নামে দোষ চাপানোর কি আছে? প্রথম দিন রান্না করতে এসে নিজের বড় জায়ের সঙ্গে ঝগড়া করতে তোমার লজ্জা করছে না? এভাবে লতিকা প্রীতিকে যা নয় তাই বলে কথা শোনাতে থাকে। অন্যদিকে বৃষ্টি কিছুতেই থামতে চায় না। তাই প্রচন্ড বৃষ্টির মধ্যে সামনের পুকুর থেকে শামুক, কেঁচো এবং ব্যাঙ রান্নাঘরে উঠে আসে। যেহেতু সেই রান্নাঘরটা একদমই পুকুর পাড়ে ছিল, তাই বর্ষাকালে মাঝে মধ্যে রান্নাঘরে পোকামাকড়ের উৎপাত লেগেই থাকতো। এটা কি পায়ের কাছে এরকম নরম নরম মনে হচ্ছে কেন? এ বাবা, আমি তো কিছু ঠিক মতো দেখতেও পারছি না। এখন আবার কারেন্টটাও চলে গেল। এই প্রীতি, একটু টর্চ লাইটটা দিয়ে দেখো তো, আমার পায়ের নিচে কিছু একটা আছে মনে হচ্ছে। প্রীতি লতিকার পায়ে টর্চ মেরে দেখে লতিকার পা থেকে রক্ত বেরোচ্ছে। খুব ভালো করে খেয়াল করলে প্রীতি দেখে লতিকা একটা বড় শামুকে পা দেওয়ার জন্য তার পা কেটে গেছে। ও বুঝেছি, একটু আগেই তুমি রান্নাঘরের বাইরে গিয়েছিলে না? নিশ্চয়ই তোমার পায়ে পায়ে এই শামুকটা রান্নাঘরে ঢুকেছে। আমি রান্নাঘরের দরজা একেবারে বন্ধ করে রেখেছিলাম, তুমি রান্নাঘরের দরজাটা খুলে এসেছো। উফ, তোমার জন্য আমার রান্নাটা বিগড়ে গেল। এখন দয়া করে শামুকটা রান্নাঘরের বাইরে ফেলে দিয়ে এসো, আমাকে উদ্ধার করো।
এভাবেই লতিকা প্রীতিকে অনেক কথা শোনায়, কিন্তু প্রীতির কিছু করার থাকে না। সে শামুক এবং বাকি পোকামাকড়গুলো বাইরে ফেলে দিয়ে আসে। এভাবেই কোনো মতে প্রীতি রান্নাঘরে রান্নাবান্না করে, কিন্তু লতিকা অনবরত প্রীতিকে গালমন্দ করতে থাকে। অবশেষে এভাবেই দুই বৌমার প্রথম রান্না সম্পন্ন হলে দুজনেই খাবার টেবিলে খাবারগুলো পরিবেশন করে। কিন্তু লতিকার স্বামী অনন্ত এবং শাশুড়ি মা রমা দেবী প্রীতির হাতে রান্নাবান্না খেয়ে খুবই প্রশংসা করে। তুমি যদি আমাকে বিয়ের সময় বলতে তুমি এত ভালো শাপলা আর ইলিশ রান্না করতে পারো, আমি তখনই আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিতাম। আসলে আমি শাপলা আর ইলিশ খেতে বড্ড পছন্দ করি। আমি ভাবতেই পারিনি বর্ষাকালের শুরুতেই তুমি প্রথম দিন আমাকে এত ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে। আর তোমার খিচুড়িটাও খুব ভালো হয়েছে। দাও বড় বৌমা, এবার তোমার খিচুড়িটা খেয়ে দেখি। না মা, আসলে আমি আপনাদের জন্য খিচুড়ি রান্না করিনি। আমি পোলাও, বিরিয়ানি, চিকেন, মটন এগুলোই রান্না করেছি। এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। আপনারাও একবার বিরিয়ানি খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। কি রনি, আমার হাতের বিরিয়ানিটা খেয়ে কেমন লাগলো বলো? রনি সেই বিরিয়ানি খেয়ে ভালো লাগলেও বাড়ির বাকি সদস্যরা কিছুতেই লতিকার রান্নাবান্না করা খাবার কিছুতেই খায় না। তাই লতিকার ভীষণই খারাপ লাগে, কারণ বর্ষাকালে বাড়ির বেশিরভাগ জন খিচুড়ি এবং বর্ষাকালীন অন্যান্য খাবার খেতেই পছন্দ করে। আর যেহেতু প্রীতি সবার কাছে অনেক অনেক প্রশংসা পায়, তাই মনে মনে লতিকার খুবই রাগ হয়। তাই পরের দিন লতিকা আবার তার পরিবারকে খিচুড়ি রান্না করে খাওয়ায়। স্নেহা তার 4 ছেলে মেয়ে রাহুল, কৌশিক, প্রিয়া এবং শ্রেয়াকে নিয়ে থাকত। স্নেহা মাত্র 25 বছর বয়সী ছিল। এই বয়সে তার 4 ছেলে মেয়ে আছে শুনলেই অনেকেই অবাক হয়, আর অনেকেই তার পেছনে তাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে আর অনেক নিন্দা করে। কিন্তু তাতে স্নেহার কিছুই যায় আসে না, কারণ সে নিজের ইচ্ছায় তার 4 ছেলে মেয়েকে নিজের জীবনে এনেছে। তাই কারোর কথায় কোনো রকম কান্না দিয়ে সে খুবই যত্ন করে তার ছেলে মেয়েদের মানুষ করে। একদিন হঠাৎই স্নেহার বাড়ির সামনে বেশ কয়েকজন লোক এসে ভিড় করে এবং চিৎকার করতে থাকে, আমাদের এলাকায় এইসব অনাচার আমরা কিছুতেই হতে দেব না। লোকজন লজ্জা শরমের মাথা খোয়ালেই তো আমরাও তো তাই করতে পারবো না। আমাদেরও তো একটা মান সম্মান আছে, আমাদের ছেলে মেয়েরাও তো বড় হচ্ছে। এসব অনাথ সৃষ্টি দেখলে তাদের উপরে তো এসবের খারাপ প্রভাব পড়বে। আমি মা হয়ে কখনোই এরকম হতে দিতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছেন বৌদি। লোকের পয়সা থাকলেই তারা যে নিজেদের কি মনে করে আমি বুঝতে পারি না। পয়সা থাকলেই কি আর মান সম্মান থাকতে নেই? এই বয়সে আমার মেয়ে বিয়ে করতেই চায় না, বলে যে বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না। আর এদের দেখো 4 ছেলে মেয়ে নিয়ে ঘুরছে, কত ছোট বয়সে পাকনা গজিয়েছে সেটাই ভাবছি। ছি! প্রতিবেশীদের মুখে এসব কথা শুনে স্নেহার বড় ছেলে 11 বছরের রাহুল বলে, মা, আমার মনে হয় আমাদের এই বাড়িটাও ছেড়ে দিতে হবে। গত কয়েক বছর ধরে আমরা এই বাড়ি নিয়ে 3-3টে বাড়ি পাল্টেছি। আমরা যেখানেই যাই সেখানেই এমন লোকজন কোত্থেকে চলে আসে আমি কিছুই বুঝতে পারি না। আর এদের আমাদের নিয়ে কি সমস্যা তাও বুঝি না। এইভাবে বারবার বাড়ি পাল্টাতে ভালো লাগে না মা, তুমিই বলো তো, ভালো লাগে? ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে স্নেহা খুবই রেগে যায়। সে বাড়ির বাইরে এসে বলে, আপনারা প্রত্যেকদিন আমাদের বাড়ির সামনে এসে কেন এরকম ঝগড়াঝাটি করেন? আমার বাড়িতে 4 বাচ্চা আছে, ওদের উপর এসবের প্রভাব পড়ে একবারও ভাবেন? আপনার কি আমরা কি আপনাদের বাড়িতে যাই এভাবে আপনাদেরকে বিরক্ত করতে? তাহলে আপনারা কেন আসেন এখানে? তুমি যাবেই বা কেন? আমরা কি তোমার মতো আজে বাজে কাজ করি নাকি? হ্যাঁ, আজে বাজে কাজ মানে কি বলতে চাইছেনটা কি আপনারা? কি আজে বাজে কাজ করেছি আমি? বিয়ে না করে 4 সন্তানের মা হয়েছো, তাও আবার জিজ্ঞাসা করছো কি আজে বাজে কাজ করেছি? লজ্জা করে না তোমার? আমরা সব খবর পেয়েছি। আগে যেখানে থাকতে ওখান থেকেও তোমাকে তাড়িয়ে দিয়েছে। এরকম চরিত্রের মেয়েকে কেউ কারোর এলাকায় থাকতে দেবে না, আর যে দেয় দিক, আমরা অন্তত দেব না। এসব ঘটনা স্নেহার জীবনে নতুন কিছু নয়। অবিবাহিত মা হওয়ায় তার জীবনে এরকম অশান্তি প্রায় লেগেই থাকে। প্রথম সে সকলকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু এখন আর সে এসব কিছু করে না। স্নেহা অনেক ধনী হলেও তার জীবনে গুরুজনদের অভাব ছিল। স্নেহা যখন কলেজে পড়ে তখনই একটি অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা যায়।
তারপর থেকে সে একাই বাবার ব্যবসা সামলে নিজে নিজে পড়াশোনা করেছে। সে জানে বাবা মায়ের অভাব কি জিনিস, তাই সে কোনোভাবেই তার 4 ছেলে মেয়েকে এই অভাব বুঝতে দিতে চাইতো না। আর সে চাইতো না বাইরের কোনো লোকের কারণে তার ছেলে মেয়েরা কষ্ট পাক। তাই কোনো এলাকায় তাদের থাকা নিয়ে এমন সমস্যা হলে তারা সেখানকার বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যেত। এভাবেই দিন কাটতে থাকে তাদের। একদিন স্নেহা অফিসে কাজ করছে, এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট রৌনক সেখানে আসে। ম্যাডাম, আমাদের যেই কোম্পানির সাথে ডিল চলছিল তারা আমাদের সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছে। আর ওদের ডিল ক্যান্সেল করার কারণটা এতটাই যাচ্ছে তাই যে আমার আপনাকে বলতেও লজ্জা করছে। এত বড় একটা কোম্পানি যে এত ছোট মানসিকতা রাখতে পারে তা আমি কখনো ভাবতেও পারি না ম্যাডাম। ভালোই হয়েছে এদের সাথে আমাদের ডিল ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার কারণটা বলো, কোন কারণে ওরা ডিলটা ক্যান্সেল করলো? আর তোমার তো লজ্জা পাওয়ার কিছু নেই। ওরা যখন বলতে লজ্জা পায়নি তখন তুমি ওদের কথা রিপিট করতে লজ্জা পাচ্ছ কেন? বলো কি কারণে ওরা ডিল ক্যান্সেল করেছে? ওরা বলছে আপনি বাবা মা ছাড়াই বড় হয়েছেন, তাই আপনি নাকি অনেক রকম শিক্ষাই হয়তো পাননি। আপনি ভালো ব্যবসাদার হতে পারেন কিন্তু আপনি ততটাও ভালো মনের মানুষ নন, তাই ওনারা আপনাকে বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ বুঝেছি, 25 বছর বয়সে 4 সন্তানের মা হলে তো এসব শুনতেই হবে। তবে আমি এসবে খারাপ কিছু ভাবি না। কিন্তু ম্যাডাম, আপনি সবাইকে কেন বলেন না যে ওরা আপনার নিজের সন্তান নন? তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আস্তে কথা বলো রৌনক, আমি চাই না এই কথাটা আর কেউ জানুক। বেশি লোক জানলেই আমার বাচ্চারও জেনে যাবে। যদি ওরা মন থেকে এটা মেনে নিতে না পারে, যদি আমাকে ভুল বোঝে। রাহুল তখন 5 বছরের যখন আমি ওকে পেয়েছিলাম। ও এতদিনে সব ভুলে গেছে। আমি নতুন করে ওদের সব খারাপ স্মৃতিগুলো মনে করাতে চাই না। তাতে আমার ডিল চলে যায় যাক, আমার কিচ্ছু যায় আসে না। স্নেহার কথা শুনে চোখে জল আসে রৌনকের। সেই একমাত্র জানে স্নেহা কত কষ্ট করে কত কিছু সহ্য করে 4টে বাচ্চা মানুষ করেছে। স্নেহার ব্যবহার, মানসিকতা, বুদ্ধিমত্তা সবই তাকে খুবই মুগ্ধ করে। এরকম ভাবে আরো কয়েকদিন কাটে। স্নেহার এক বান্ধবী তার সঙ্গে তার বাড়িতে দেখা করতে আসে। আগেও অনেকবার সে স্নেহার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণের জন্য সেটা হয়ে ওঠেনি। কি ব্যাপার বলতো স্নেহা, তুই তোর নিজের বাপের বাড়িতে না থেকে এত দূরে কেন এসে থাকছিস? যতবারই তোর সঙ্গে দেখা করতে চেয়েছি ততবারই কিছু না কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে। আর এই নিয়ে যে তুই কতবার নিজের ঠিকানা পাল্টেছিস তার কোনো হিসাব আছে? কি এমন হচ্ছে তোর জীবনে? ফোনে তো কোনোদিনও কিছুই বলিস না। মালিনী তার কথা শেষ করতে পারে না, তখনই স্নেহার 4 ছেলে মেয়ে সেখানে চলে আসে। মা, আজ আমাদের সিনেমা দেখতে নিয়ে যাবে বলেছিলে, যাবে না? আমরা সব পড়া তৈরি করে রেখেছি, এমনকি আমি কৌশিককেও সব পড়িয়ে দিয়েছি। প্রিয়া শ্রেয়া কিচ্ছু পড়েনি মা, ওদের নেবে না। তুমি তো বলেছিলে যারা পড়াশোনা করবে তুমি তাদেরই নিয়ে যাবে, তাই না বলো? না মা, আমরা দুজনেও সব পড়ে রেখেছি। তোমাকে বলবো, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। এই বলে সে কবিতা বলতে শুরু করে। তখনই হঠাৎ মালিনী বলে, এই স্নেহা, এরা কারা? এরা তোকে মা বলছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি? মাকে তো মাই বলবো আন্টি, এটা তো আমাদের মাই হয়। ওরে এসব কি বলছিস স্নেহা? তুই প্লিজ আমাকে সব বল। আমি এতদিন ধরে তোকে চিনি, আমি জানি তোর বিয়ে হয়নি, তাহলে এরা কোথা থেকে এলো? তুই আমাকে এখনই বল। চিন্তায় চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। এটা কেমন কথা মালিনী? তুইও কি আমাদের পাড়ার কাকিমাদের মতো হয়ে গেলি, যারা মনে করে মেয়েরা কিছুই করতে পারে না? মেয়েরা চাঁদে চলে যাচ্ছে, একা একা ঘর সংসার ব্যবসা সবকিছু সামলাচ্ছে, আর একা 4টে বাচ্চার মা হতে পারবে না? সেটা কথা নয় স্নেহা, তুই বুঝতে পারছিস নিশ্চয়ই আমি কি বলতে চাইছি, তাই তোকে জিজ্ঞাসা করছি। স্নেহার 4 ছেলে মেয়ে তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে তাদের কথা শুনতে থাকে। তখনই হঠাৎ প্রিয়া বলে, আমরা তোমার বাচ্চা নই মা। এই আন্টিটা কেন এরকম বলছে? তুমি কি আমাদের মা নও? তাহলে কি আমাদের মা? বলো না। প্রিয়া জেদ করতে থাকলে তার সঙ্গে বাকি বাচ্চারাও জেদ করে আর স্নেহার কাছে কারণ জানতে চায়। স্নেহা ভীষণ চিন্তায় পড়ে যায়। আমি তো তোমাদের মা, আন্টি তো অনেকদিন পরে এসেছে, তাই আন্টি এরকম প্রশ্ন করছে। তোমরা ভেতরে গিয়ে পড়তে বসো, আমি আন্টির সঙ্গে কথা বলে তোমাদেরকে পড়া ধরবো। আমি আন্টির সাথে কথা বলে তোমাদের পড়া ধরবো। পড়া না পারলে কিন্তু আমি সিনেমা দেখতে নিয়ে যাব না। স্নেহার কথা শুনে বাচ্চারা ঘরে চলে যায়। তখন স্নেহা মালিনীকে বলে, ওরা আমারই সন্তান মালিনী, ওদের সামনে আর কখনো এভাবে জিজ্ঞাসা করবি না কিছু। মা বাবা হারানোর দুঃখ কি জিনিস আমি জানি,
তাই আমি চাই না ওরাও সেই দুঃখটা পাক। আমি ওদের অনেক আগলে আগলে রেখেছি। কিন্তু ওরা কারা? তুই কোথায় পেলি ওদেরকে সেটা তো বল। স্নেহা উঠে গিয়ে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়, যাতে তার ছেলে মেয়েরা কিছুই শুনতে না পায়, এবং সে এক এক করে সমস্ত কথা বলতে শুরু করে। আজ থেকে প্রায় 6 বছর আগের কথা। স্নেহার বাবা মা মারা যাওয়ার কয়েকদিন পরেই স্নেহা কলেজ অফিস সবকিছু একসঙ্গে সামলাতো। এমনই একদিন সে কলেজ করে অফিসের দিকে যাচ্ছে, এমন সময় তার গাড়িটা একটা সিগন্যালে এসে দাঁড়ায়। সেখানে সে একজন মহিলাকে ভিক্ষা করতে দেখে। সেই মহিলার কাপড় নোংরা এবং ছেঁড়া ছিল, তার অবস্থা ভীষণই খারাপ ছিল। একটু ভিক্ষা দেবেন বাবু? অনেকদিন কিচ্ছু খাইনি, একটু খাবার কিনে দিন না। উপরওয়ালা আপনার অনেক মঙ্গল করবে, একটু খাবার কিনে দিন না বাবু। বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে। এই যাও তো এখান থেকে, রোজ রোজ সকাল বিকেল নাটক করতে চলে আসে। তোমাদের ব্যবসা ভালোই জানা আছে, সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না। যাও এখান থেকে। আমি নাটক করিনি বাবু, সত্যি আমরা অনেক দিন খাইনি, আমার বাচ্চাগুলোও না খেয়ে আছে। দিন না বাবু, একটু খেতে দিন না। এই বলে সেই ভিখারি মহিলা লোকটির পা ধরে কান্নাকাটি করতে থাকে। সে তার নোংরা জামা কাপড় নিয়ে লোকটির পা ধরায় লোকটি রেগে গিয়ে শুক্লাকে ধাক্কা মারে। শুক্লা গিয়ে একটি গাড়ির সামনে পড়ে, সাথে সাথে তার মাথা ফেটে রক্ত পড়তে থাকে। স্নেহা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে শুক্লাকে নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে শুক্লা স্নেহাকে বলে, হাসপাতালে তো নিয়ে এলে দিদি, কিন্তু আমি জানি আমি বাঁচবো না। তুমি আমার বাচ্চাগুলোকে একটু দেখো, ওদের কেউ নেই, ওরা খুব ছোট। ওদের বাবা আমাদের পথে বসিয়ে সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে। ওদেরকে তুমি দেখো দিদি। তোমার কিছু হবে না, তুমি এত চিন্তা করো না, তোমার বাচ্চারাও ঠিক থাকবে, আর তুমিও। আমি তো তোমাকে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছি। আমার বাচ্চাগুলো 2 দিন ধরে শুধু জল খেয়ে আছে দিদি, ওদের একটু পেট ভরে খাইয়ে দিও। ওরা রাস্তার উল্টো দিকের বস্তিতেই থাকে, তুমি ওদের দেখো, ওরা আমাকে খুঁজতে খুঁজতে আবার হারিয়ে না যায়। এই বলে শুক্লা মারা যায়। মারা যাওয়ার আগে সে তার বাচ্চাদের ঠিকানা স্নেহাকে দিয়ে দিয়েছিল। শুক্লার কথা মতো স্নেহা তার বাচ্চাদের কাছে যায়। বাচ্চারা তাদের মাকে না দেখে খুবই কাঁদতে থাকে, আর অচেনা কারোর সঙ্গে আসতেও চায় না। রাহুল তখন সবে 5 বছরের ছিল, কৌশিকের বয়স 4 বছর, আর প্রিয়া এবং শ্রেয়া 2 বছরের যমজ ছিল। তাদের দেখে স্নেহার খুবই মায়া হয়। তাদের অনেক ভুলিয়ে ভালিয়ে স্নেহা তার গাড়ি করে তার নিজের বাড়িতে নিয়ে আসে, এবং তারপর থেকে তারা স্নেহার কাছেই থাকে। তারা স্নেহাকেই মা বলে ডাকে। স্নেহার কাছে সব শুনে মালিনী নিজের চোখে জল ধরে রাখতে পারে না। তুই তাহলে ওদের অ্যাডাপ্ট করে একেবারে নিজের সন্তান কেন বানিয়ে নিচ্ছিস না? এতদিন ধরে একা একা এত কিছু সহ্য করছিস, অথচ কাউকে কিচ্ছু বলিসনি। আমাকে তো জানাতে পারতিস একবার, হয়তো আমি কিছু হলেও সাহায্য করতে পারতাম। আমি তো কখনোই চাইনি যে এসব জানাজানি হোক আর আমার বাচ্চারা কিছু জানতে পারুক। ওরা তো ছোট, এত বড় ধাক্কাটা ওরা সামলাতে পারবে না। আর আমি অ্যাডাপশনের চেষ্টা করছি। আমি অবিবাহিত আর বয়সে অল্প বলে আমার আর্জি ওরা বারে বারে নাকচ করে দিচ্ছে। এখন তো তোর যথেষ্ট বয়স হয়েছে, এবার একটা বিয়ে করে নে আর ওদের আইনিভাবে নিজের সন্তান বানিয়ে নে। তাহলে আর এভাবে নিজের বাড়ি ছেড়ে এত দূরে এসে থাকতে হবে না। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? এইভাবে তারা 2 বান্ধবী আরো অনেক গল্প করে, এবং কিছুক্ষণ পরে মালিনী সেখান থেকে চলে যায়। মালিনী চলে গেলে তার বলা কথাগুলো বারবার স্নেহার মাথায় ঘুরতে থাকে। ভাবতে ভাবতে তার হঠাৎই রৌনকের কথা মনে পড়ে। তার মনে পড়ে রৌনক কিভাবে তাকে সবকিছুতে সাপোর্ট করে, এবং সেই একমাত্র ব্যক্তি ছিল যে প্রথম থেকে বাচ্চাদের ব্যাপারে সমস্ত কিছুই জানতো। এমন ভাবে রৌনককে বলা কি ঠিক হবে? ও যদি আমাকে খারাপ ভাবে, যতই হোক ও তো আমার অ্যাসিস্ট্যান্ট, ও যদি আমাকে খারাপ ভাবে, এমনিতেই আমাকে নিয়ে চারিদিকে অনেকে অনেক কথা বলছে। নানা রকম চিন্তা করতে করতে সে শেষমেশ রৌনককে তার মনের কথা বলে দেয়। রৌনক সঙ্গে সঙ্গে তার প্রস্তাবে রাজি হয়, এবং রৌনক জানায় যে সে অনেকদিন ধরে স্নেহাকে পছন্দ করে। কয়েকদিন পর তাদের বিবাহ সম্পন্ন হয়, এবং স্নেহা বাচ্চাদের অ্যাডাপ্ট করতে সক্ষম হয়। স্নেহা আর রৌনক তাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে, এবং তারা একটি সুখী পরিবারের মতো হাসি খুশি জীবনযাপন করতে থাকে।